গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন কিন্তু আমি আছি জনকপুরের ঠিক পাশে একটা হোটেলে, কারণ এই হোটেলে কিন্তু আমি ছিলাম। আর এই হোটেল থেকে যদি আপনাদের দেখাই, এই যে পন্টটা দেখতে পাচ্ছেন, এই পন্টটার নাম হচ্ছে দশরথ পালাউ। তো যাই হোক, নেপালি ভাষায় দশরথ পালাউ বলে। তো এই পন্ডার একটা কিন্তু বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি আপনাদের বলি, যখন ভগবান পরশুরাম তার মাতাকে হত্যা করেন, তখন কিন্তু এই পন্ডে এসে বা এই দশরথ পালাউয়ে এসে তিনি পাপমুক্ত হয়েছিলেন। এই যে নেপালে কিন্তু এমন তালাও কিন্তু প্রায় 72টির মতো আছে, আর প্রায় 72টির মতো আছে, আর আশ্রম কিন্তু আছে প্রায় 52টির মতো। আর এখানে ওই যে দূরে কিন্তু রয়েছে দশরথ মন্দির, তো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। যেটা বলা হয় একদম জনকপুরের যে বিখ্যাত মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের ঠিক 200 মিটারের কাছেই কিন্তু এটা রয়েছে। এই যে আমি যদি এই দিক দিয়েও যাই, এই দিক দিয়েও কিন্তু একটা মন্দির পেয়ে যাবো জনকপুরের। তো উপর থেকে যেহেতু আমি হোটেলটায় আছি, এই জন্য আপনাদের দেখালাম। তো বেশ সুন্দর। আর এখন বাজে সকাল 6টার মতো, আর নেপালের সকাল 6টার পুরোপুরি এই রকম দৃশ্য। সবাই স্কুলে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, বাইকে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু দিনটা শুরু হলো আর কি। হোটেল থেকে কিন্তু বেরিয়ে পড়লাম, আর যেই হোটেলে আমরা আছি তাজ হোটেল, তো সেই হোটেল থেকে মাত্র 5 মিনিট কিন্তু হেঁটে আসলেই পৌঁছে যাবেন মানে জনকপুরের যে মন্দিরটা রয়েছে, সেই মন্দির ওই যে ওখানে কিন্তু দেখা যাচ্ছে। আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো সকাল 7:30টার সময় কিন্তু বেরিয়ে পড়েছি। এখান থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এই রাস্তাটা দেখুন, একেবারে নিরিবিলি কিন্তু রাস্তা, যেহেতু অনেক সকাল সেহেতু কিন্তু এখানে মানুষ কম। আর একটা কথা বলি, এখানকার যারা স্থানীয় আছেন তারা কিন্তু ওই রাত 11টা-10টা পর্যন্ত কিন্তু সব মোটামুটিভাবে খোলা থাকে। তারপরেই কিন্তু যখন তারা দোকান আবার খোলে সকালে, তখন কিন্তু একটু লেটই খোলে, বলতে গেলে 8টা-9টার দিকে সম্ভবত খোলে। তো দেখতেই পাচ্ছেন পেছনের অবস্থা ঠিক এমনই কিন্তু। তো হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম এই যে মন্দিরের এখানে। আর এই মন্দিরটা কিন্তু রাতের সময় দেখতে কিন্তু অপূর্ব লাগে, অপূর্ব। মন্দিরের পাশে কিন্তু প্রচুর দোকান আছে, দোকান দেখতে পারবেন। আর এখান থেকে আপনারা যদি পুজো দেন, সেই পুজোর সামগ্রী, মিষ্টি, ফুল সমস্ত কিছুই কিন্তু নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আর এটা হলো মন্দিরের গেট। এখন কিন্তু মন্দিরে প্রবেশ করছি। আর এই যে এখানে রয়েছে লাড্ডু, বিভিন্ন ধরনের লাড্ডু থেকে মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন কিছু, ফুল থেকে শুরু করে ডালি, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তো চলুন ভেতরে প্রবেশ করি। তো ভেতরে প্রবেশ করে মন্দিরটা দেখে কিন্তু পুরো অবাক। একটু দেখুন কত বড় মন্দির, মানে ভীষণ বড় মন্দির, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। তো বন্ধুরা, কোনোদিন ভাবিনি কিন্তু নেপালে এসে এই জনক মন্দিরের এখানে আসতে পারবো, তবে আনফর্চুনেটলি চলে এলাম। যাই হোক, ভগবানের কৃপা বলা যায়। যাই হোক, যেন কোনো একটা বিষয় নিয়ে চলে এলাম। মন্দিরটা কিন্তু ভীষণ বড়, আর এই মন্দিরটা কিন্তু এই নেপালে কিন্তু খুবই ফেমাস। আর চারপাশের পরিবেশটা দেখুন, একেবারে খুব সুন্দর। তো মন্দিরে কিন্তু প্রবেশ করলাম, আর সত্যি কথা বলতে কিন্তু ভীষণ ভালো লাগছে মন্দিরে প্রবেশ করতে, অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। তো দেখুন, এটা হচ্ছে মেইন মন্দির। মেইন মন্দিরটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর। এখন কিন্তু এই যে মায়ের এখানে আমরা পূজা দিলাম, মানে রাম, সীতা, লক্ষ্মণের কিন্তু বিগ্রহ এখানে আছে। এই যে কাকা কিন্তু এখন দিচ্ছে। আর মন্দিরটা একবার দেখুন, কত সুন্দর কিন্তু লাগছে মন্দিরটা। মানে এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। মন্দিরের ভেতর থেকে কিন্তু চলে এলাম। দেখলেন মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণের বিগ্রহ। আর এই মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দর মন্দির। আর এই মন্দিরটা কিন্তু নেপালের অন্যতম আরেকটা বিশেষ মন্দির। তো জানেন, আপনারা অনেকেই জানেন যে এখানেই কিন্তু রাম এবং সীতার বিবাহ হয়েছিল আর কি। এটা হচ্ছে সেই জনকপুর।
জনক মন্দির বা জোনাকি মন্দির নেপালের জনকপুর শহরে অবস্থিত এই মন্দিরটি দেখতে কিন্তু খুবই সুন্দর। এই মন্দিরটি দেবী সীতাকে উৎসর্গ করেই করা হয়েছে। দেবী সীতা ছিলেন রাজা জনকের কন্যা এবং ভগবান শ্রীরামের পত্নী। এই মন্দিরটি সীতা মন্দির বা জনকী মন্দির নামেও বেশি পরিচিত। মন্দিরটি নির্মাণ করা হয়েছিল প্রায় 1898 সালে। এর নির্মাণ কর্মী ছিলেন রানী বিশ্বাভট্টী দেবী, যিনি তৎকালীন ভারতের মধ্যপ্রদেশের রাজ পরিবারের রানী ছিলেন। তিনি স্বপ্নে দেবী সীতার দর্শন পান, সেই নির্দেশ অনুসারে এই বিশাল মন্দিরটি নির্মাণ করেন। কথিত আছে এই স্থানটি ছিল জনক রাজ্যের রাজধানী মিথিলা, সেখানে দেবী সীতার জন্ম হয়েছিল, তাই জনকপুরকে বলা হয় সীতার জন্মভূমি। মন্দিরটি একটি চমৎকার রাজস্থানী ও মুঘল স্থাপত্যের মিশ্রণ, যাকে কোঠিধ্বজ বলা হয়। সম্পূর্ণ সাদা রঙের এই প্রাসাদ সদৃশ্য মন্দিরটি তৈরি চুনাপাথর আর মার্বেল দিয়ে, যেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। এর উচ্চতা প্রায় 50 মিটার, যা 165 ফুট। মোট 60টি কক্ষ আছে এই মন্দিরে, সাথে রয়েছে বারান্দা এবং গম্বুজ। ভেতরে দেবী সীতা, শ্রী রামচন্দ্র এবং লক্ষণের সুন্দর মূর্তি কিন্তু স্থাপিত আছে। আর রামায়ণ অনুসারে এখানেই দেবী সীতার বিবাহ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু আপনাদের দেখালাম। তো মন্দিরটাই যারা মানে নেপালে যারা আসবেন অবশ্যই এই মন্দিরটাই মানে জনক মন্দিরে অবশ্যই আসবেন। তো মানে জনকপুরে আর কি। তো আসলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর হয় আর কি মন্দির। এটা হচ্ছে উত্তর দিকের গেট। তো টোটালি কিন্তু 4টে গেট আছে। দেওয়ালে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন বা নকশা রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর। জনক টেম্পলের বাইরে এসে আপনারা প্রচুর দোকান দেখতে পারবেন, আর এই দোকান থেকে পুজোর সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যাদি জিনিস কিন্তু নিয়ে নিতে পারবেন। আর আশেপাশে রয়েছে প্রচুর হোটেল, খাবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের হোটেল। তবে এখানকার হোটেলগুলোতে নন ভেজ কিন্তু একেবারেই আপনারা পাবেন না, যা পাবেন সবই ভেজ। আপনারা চাইলে মন্দিরের থেকে একটু দূরে গিয়ে নন ভেজ খাবার কিন্তু খেতে পারেন, তবে মন্দিরে ঢোকার পূর্বে অবশ্যই ভেজ খাবার খেয়েই তারপরে মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরটা এতটাই সুন্দর যে সেটা হয়তো বা আর ভাষায় প্রকাশ করা যাবে না। তবে এই মন্দিরের আশেপাশের সৌন্দর্যও কিন্তু খুব চোখে পড়ার মতো। আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখি মন্দির সহ মন্দিরের পার্শ্ববর্তী জায়গাগুলো খুবই নোংরা আর অপরিষ্কার থাকে, কিন্তু নেপালের এই জনকপুরের এই মন্দিরটার আশেপাশের অবস্থা কিন্তু অত্যন্তই সুন্দর। এরপর যেহেতু আমাদের অনেকটা তাড়া ছিল, তার কারণে কিন্তু আমরা অটো ভাড়া করে নিয়েছিলাম আর এই মন্দিরের এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। যেতে যেতে নেপালের গ্রামীণ পরিবেশ থেকে শুরু করে সুন্দর পরিবেশের সাক্ষী কিন্তু হয়েছিলাম। যে দাদা আমাদেরকে এই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল তাকে কিন্তু খুবই খুবই কৃতজ্ঞতা জানাই। এখন কিন্তু যে গাড়িতে আছে দাদাটা কিন্তু আমাদেরকে গ্রামের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মানে নিয়ে যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে নেপালের গ্রামের পথ দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি। শুধুমাত্র আমাদেরকে দেখানোর জন্য, মানে নেপালের গ্রাম সেটা কিন্তু দেখানোর জন্য আমাদের এই দিক দিয়ে নিয়ে আসলো। তো অনেক ভালো লাগছে কিন্তু, কেননা গ্রামীণ সুন্দর নেপালের পথ এটা কিন্তু দেখার আমারও ইচ্ছা ছিল। তবে তিনি যে এত সুন্দরভাবে আমাদের দেখিয়ে নিয়ে যাবেন এবং সব জিনিস ভালো করে বুঝিয়ে দেবেন সেটা কিন্তু আমরা আগে বুঝতে পারিনি। তবে এই দাদাটা কিন্তু ভীষণ ভালো। আপনারা অবশ্যই নেপালে আসলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে দাদা আছে না, আমি তো হিন্দি ভালো করে বলতে পারি না, অল্প অল্প বলি, আর দাদা কিন্তু মানে সব বুঝতে পারে সমস্ত হিন্দি। তো আমাদের কিন্তু ভেতরের থেকে মানে জনকপুর থেকে কিন্তু একদম গ্রামের পথে কিন্তু নিয়ে যাচ্ছে। তো সত্যি কথা বলতে গিয়ে দাদা কিন্তু খুবই খুবই ভালো, একদম আমাদের বর্ডারের ওখানে নামিয়ে দেবে। তো আমরা গ্রামের পথ দেখছি, আর নেপাল আর ইন্ডিয়ার গ্রামীণ পথ কিন্তু প্রায়টা বলা যায় সেম।
हमारा जो इंडिया का ग्रामीण पथ है ना, नेपाल का जो ग्रामीण पथ है थोड़ा सेम ही लगता है, ठीक है। जो पहली बार आ जाएगा तब से नहीं बुझ पाएगा যে कैसा हूँ का हूँ, ठीक है। सेम जैसा लग रहा है, তো বন্ধুরা বুঝতে পারছেন একই রকম দেখতে। সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু করবে। ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো, চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আর এইভাবে আমার নেপাল যাত্রা একদিনেই কিন্তু শেষ হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।